হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। আজকে আমরা কথা বলবো কিছু কমন টপিক নিয়ে, যেসব টপিকগুলো হলো গিয়ে সব রকম স্টুডেন্টদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের মেন টপিকের মধ্যে একটি টপিক থাকবে কিভাবে আমরা কম বাজেটের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং আজকে আমাদের সাথে আছেন ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া গ্র্যাজুয়েট এবং একজন কানেডিয়ান সিটিজেন নাজমুস সাকিব ভাইয়া, যিনি হলো গিয়ে নিজে এই সকল প্রসেস ফেস করে এসেছেন এবং কানাডা থেকে হায়ার এডুকেশন গ্রহণ করে এসেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম নোমান। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সো আমরা শুরু করে দিই। কিভাবে আমরা একটা এডুকেশন প্রোভাইড করতে পারবো আমাদের স্টুডেন্টকে উইথ অ্যাজ মানে বাজেট ফ্রেন্ডলি অ্যাজ পসিবল, এবং যেটা তাদেরকে হেল্প করবে, নট জাস্ট আস। ঠিক আছে? ওকে ভাইয়া, আমরা একটি কমন কোশ্চেন দিয়ে শুরু করি। সব রকম স্টুডেন্টেরই মোটামুটি একটি কমন কোশ্চেন থাকে যে তারা কিভাবে হলো গিয়ে তাদের বাজেট যদি কম থাকে অথবা তাদের লিমিটটা কম থাকে, সেক্ষেত্রে কীভাবে তারা বিশ্বের টপ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার চান্স পাবে। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি বলবো যে আমরা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা এইসব যেগুলো টপ কান্ট্রি আছে সেগুলোতে আমরা টার্গেট করব পাবলিক ইউনিভার্সিটিদেরকে, এবং পাবলিক ইউনিভার্সিটিতে সচরাচর টিউশন ফি কম হয়ে থাকে এবং ভালো স্কলারশিপ প্রোভাইড করে থাকে। এছাড়াও আমরা যেটা অ্যাজ অ্যান এজেন্সি আমরা সবসময় দেখি যে আমাদের পোর্টালে অনেক এডুকেশন ইনস্টিটিউশন আছে যারা আমাদেরকে প্রতি বছর একটা পার্টিকুলার অফার দিয়ে থাকে। ঠিক আছে? সো সেই সব এডুকেশন ইনস্টিটিউশন ইদার লোন প্রোভাইড করতে হেল্প করছে, বা তারা স্কলারশিপ দিচ্ছে, বা তারা অনেক চিপার ফিজ অ্যাভেল করছে, যেটা আপনি হয়তো বা অনেক সার্চ করেও আপনারা বাসা থেকে পাবেন না, যেটা আমাদের কাছ থেকে আসলেই আমরা ওই সার্ভিসগুলো বা ওই টিউশন ফিগুলো বা ওই যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো সেগুলো আপনার সামনে রেজ করতে পারবো। আরেকটি কোশ্চেন ছিল ভাইয়া, অনেকে আছে যারা বাইরের দেশে হলো গিয়ে পড়াশোনা শেষ করার পর ওয়ার্ক পারমিট চায়। আপনার মতে কোন দেশগুলো এসব ক্ষেত্রে বেটার হবে, যেখানে পড়াশোনা শেষ করার পর আপনি ওয়ার্ক পারমিট খুব ইজিলি পেতে পারেন? সো আমার পার্সোনাল রেকমেন্ডেশন হবে অবভিয়াসলি ক্যানাডা, বিকজ ক্যানাডায় আমি নিজে পড়ে এসেছি, নিজে থেকেছি, নিজে ওয়ার্ক পারমিট পেয়েছি, এবং ওখানে 3 ইয়ার্স যেটা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট ওরা খুব ইজিলি পাওয়া যায়। এখন যদিও স্টেম কোর্সেসদেরকে টার্গেট করছে অ্যান্ড বিজনেস অ্যান্ড সাম আদার কোর্সেস, বাট ওটা আপনার প্রভিন্স ওয়াইজও আপনি ডিফারেন্ট ওয়ার্ক পারমিটের রুলস ভ্যারি করতে পারে। বাট ওভারঅল যেটা ফেডারেল গভর্নমেন্টের রুল সেটা হলো যে আপনি স্টেম কোর্সেস যদি করেন, মানে হচ্ছে ম্যাথ, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে হলো এনিথিং লাইক কম্পিউটার সায়েন্স, এই টাইপের রিলেটেড করলে তখন আপনার ওয়ার্ক পারমিট পাওয়া কোনো মুশকিল হবে না। এবং আপনি অস্ট্রেলিয়াও টার্গেট করতে পারেন, এখানেও খুব ভালো পিজিডাব্লিউ আছে। ইউকেতে রিসেন্টলি খুব ভালো পিজিডাব্লিউ ছিল, যেটা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, কিন্তু রিসেন্টলি কিছু চেঞ্জেস আনছে, হয়তো বা সেটা আবার থাকবে না। কিন্তু আমরা মনে করি যে আপনি যদি ফার্স্টে ক্যানাডা টার্গেট করেন ওয়ার্ক পারমিটের জন্য, তারপরেই অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে হলো নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে ইউকে, এবং আমরা বলবো যে শেষের দিকে আপনার থাকবে যে ইউএস এবং অন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো। বুঝতে পেরেছি। আইএলস, টোফেল অর এনি আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনার মতে কোনটি দেওয়া সবচেয়ে বেটার হবে? সো পার্সোনালি আমরা তো আইএলস নিয়ে সবসময় ডিল করে থাকি, এবং আইএলস স্কোর ইজ ভেরি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এটা আপনি ইংল্যান্ড বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইউএস, সবাই কিন্তু আপনার আইএলস স্কোর অ্যাকসেপ্ট করে থাকে। এবং সবচেয়ে মজার কথা হলো যে ইউরোপেও কিন্তু আপনার আইএলটিএস এর প্রয়োজন আছে। সব কান্ট্রিতে না, কিন্তু বেশ কয়েকটা কান্ট্রিতে আপনার আইএলটিএস এর প্রয়োজন আছে, এবং আইএলটিএস আরও রিকোয়ার্ড যদি আপনি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যেতে চান, যেখানে অ্যাকচুয়ালি আপনার রিটেন স্কিলস বা স্পোকেন স্কিলসের উপরে অনেক এমফেসিস দেওয়া হবে। সো আমরা রেকমেন্ড করবো অবভিয়াসলি যদি আইএলস দেওয়া সম্ভব হয়, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। তারপরে হচ্ছে টোফেলও ভেরি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ইউএস, কানাডা তো অবভিয়াসলি অ্যাকসেপ্টেড, তাছাড়াও আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও আপনি এক্সেপশন পেতে পারেন টোফেলের জন্য। কিন্তু ফাইনালি আসে যে দুইটা সবচেয়ে সেটা হলো ডুওলিঙ্গো আর পিটি। আমাদের অনেক স্টুডেন্টরা ডুওলিঙ্গো এবং পিটি দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে, এবং তারা কিন্তু অ্যাকচুয়ালি স্কলারশিপ বা পিএইচডি পজিশনও পাচ্ছে বা ইন্টারভিউ পাচ্ছে। কিন্তু আমরা তাদেরকে রেকমেন্ড করি সবসময় যে আইএলস আর টোফেল দেন, কারণ হচ্ছে যেসব ইউনিভার্সিটিতে আমরা সচরাচর অ্যাপ্লাই করে থাকি
তাদের কিন্তু আইএলস রিকোয়ারমেন্টই মাস্ট। তারা কিন্তু বলে দেয় যে ডুওলিঙ্গো বা পিটি থাকলে অনেক সময় হবে না, কিন্তু তারপরও ডুওলিঙ্গো পিটি দিলেও আপনার যদি স্কোর ভালো থাকে তাহলে আপনি অ্যাটলিস্ট 70-80% ইউনিভার্সিটি, ইউএস বলেন, কানাডা বলেন, ইউরোপ বলেন বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বলেন, এগুলোতে মেজরিটিতে পারবেন। এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে পিটিই এতে দিয়ে আপনি ইজিলি অনেক জায়গায় চান্স পেতে পারবেন। সো হোপফুলি এটা অ্যান্সার করেছে তোমার কোয়েশ্চেন নোমান। আরেকটি কোয়েশ্চেন ছিল, এমওআই দিয়ে অনেকে অ্যাপ্লাই করতে চায়, এটা নিয়ে যদি কিছু বলতেন। সো এমওআই কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড, ইউএসএতেও অ্যাকসেপ্টেড, কানাডাতেও অ্যাকসেপ্টেড, ইউরোপেও বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড। এমওআইটা আসলে কি? এমওআই বেসিক্যালি মিডিয়াম অফ এডুকেশন আপনার হচ্ছে ইংলিশে। সেটা যদি আপনার ইউনিভার্সিটি আপনাকে একটা সার্টিফিকেট দেয় তাহলে আপনি ইজিলি এমওআই দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমাদের প্রবলেম কি হয় সেটাতে, যে যখন আমরা স্কলারশিপ খুঁজি, যেটা তুমিও দেখেছো নোমান, যে স্কলারশিপ পজিশনে কিন্তু আমরা খুব অল্প এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারি। যখন আমাদের এই ইয়েটা ছোট হয়ে যায়, আমাদের হচ্ছে হলো স্কোপটা, তখন আমরা ন্যাচারালি একটা অ্যাপ্লিক্যান্টকে বেশি টিচারের সাথে বা বেশি ইউনিভার্সিটির সাথে তার সাথে মানে ওই ফান্ডিংয়ের জন্য যোগাযোগ করাতে পারি না, এবং ন্যাচারালি আমাদের স্কোপ কমে গেলে তখন আমাদের অ্যাপ্লিকেশন ডিফিকাল্ট হয়ে যায়। বাট এখানে একটা ভালো জিনিস আছে যে এমওআই দিয়ে আপনি স্টার্ট করতে পারেন প্রসেসটা। যখন একটা টিচারের সাথে আপনি ভালো একটা আপনার ইন্ট্রোডাকশন হলো বা একটা ইন্টারভিউ, এক্স্যাক্টলি, যেটা আমাদের ক্ষেত্রে তুমি দেখো আমাদের বেশ কয়েকটা ফাইলে, 6-7টা ফাইলে খুব ভালো ভালো রেসপন্স আছে যাদের এখন পর্যন্ত আইএলটিএস দেওয়া নাই, কিন্তু তারা স্টার্ট করেছে আমাদের সাথে প্রসেস, এখন তারা আইএলটিএস দিয়ে জাস্ট অ্যাপ্লিকেশনটা করবে। সো এমওআই দিয়েও পসিবল, বাট আলটিমেটলি আপনি যদি গোল থাকে যে ভালো ইউনিভার্সিটি বা ভালো কান্ট্রিতে সেটেল করতে যাবেন উইথ আ পিএইচডি অর অ্যান আন্ডারগ্র্যাড অর এ মাস্টার্স, তাহলে আমরা হাইলি রেকমেন্ড করব যে আপনাকে আইএলস বা টোফেল এটা দিতে হবে। আর ইফ নট, দেন আপনি ডুওলিঙ্গো বা পিটি দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন। হোপফুলি ইট অ্যান্সার করেছে তোমার কোয়েশ্চেন। ভাইয়া, অনেকের মনে একটি কোশ্চেন আছে যে তারা আন্ডার গ্র্যাজুয়েট প্রসেস শুরু করার আগে কি এসএটি এক্সামটা দিবে নাকি, বা এটা দেওয়া কি আদৌ প্রয়োজন আছে নাকি? ইয়েস, সো এসএটির প্রয়োজনীয়তা আছে, এসএটি স্পেশালি আন্ডারগ্র্যাডের আগে। সো ফর তুমি যেমন এইচএসসি পাস করে ইউনিভার্সিটিতে ঢুকে গেছো, সো এটার যাদের হচ্ছে আমরা যেমন এলেভেল করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছি, সো এসএটির প্রয়োজনীয়তা তখনই যখন আপনি প্রাইমারিলি স্কলারশিপ টার্গেট করছেন ওর আপনি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি টার্গেট করছেন। যেমন ইউকের ক্ষেত্রে আপনি অক্সফোর্ড বলেন, আপনি এলএসসি বলেন, আপনি হচ্ছে হলো ইউএসের ক্ষেত্রে ইদার হার্ভার্ড, স্ট্যানফোর্ড বা হচ্ছে ইভেন সাউথ ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, যেগুলো খুবই হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, সেগুলো টার্গেট করছেন। ক্যানাডার ক্ষেত্রে যেমন ওয়াটারলু আসতেছে, কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ টরন্টো যদি আপনি টার্গেট করেন স্কলারশিপের ক্ষেত্রে, তাহলে অফকোর্স। বাট আপনার যদি স্কলারশিপ প্রাইমারি ডেস্টিনেশন না থাকে, মেইনলি যে আপনি চাচ্ছেন না যে স্কলারশিপ নিয়ে যাবেন, জাস্ট অ্যাপ্লিকেশন করে চলে যাবেন, ওখানে যেয়ে হয়তো বা কাজ করবেন বা ওখানে যেয়ে পরবর্তীতে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, যেটা আমি করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসএটির প্রয়োজনীয়তা নেই। কিন্তু এখানে আপনাকে বলতে হবে যে স্কলারশিপের পার্সেন্টেজ বা অ্যামাউন্ট কিন্তু আন্ডারগ্র্যাডের জন্য অত বেশি হয় না, যতটা আমরা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে দেখে থাকি। যে স্কলারশিপ আপনি যদি মনে করেন যে 100% স্কলারশিপ নিয়ে যেতে চাচ্ছেন, স্পেশালি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব ডেস্টিনেশনে বা ইউকেতেও, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আন্ডার গ্র্যাজুয়েটে ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট। যদিও আপনার ভালো এসএটি থাকে, ভালো এসএ থাকে বা ভালো অন্যান্য গুণাবলী থাকে, তাছাড়াও এটার সাথেও আপনার টিউশন ফি অ্যাড করতেই হবে এবং লিভিং কস্টও দিতে হবে। সো হোপফুলি এটা অ্যান্সার করলো এই কোয়েশ্চেনটা। অনেক স্টুডেন্ট আছে যারা হলো গিয়ে জিআরই জিমেট এক্সাম দিতে চায়, তারা আসলে আপনার কাছে জানতে চাচ্ছে যে কোন সময় এই এক্সামগুলো দেওয়া সবচেয়ে বেটার হবে। সো জিআরই জিম্যাটের বেস্ট রিকোয়ার্ড বা বেস্ট টাইমিং হচ্ছে হলো যখন গ্র্যাজুয়েশনের, মাস্টার্স গ্র্যাজুয়েশনের 1 বছর আগে। হ্যাঁ, যদি 1 বছরের আগেই আমরা দিতে পারি তাহলে হচ্ছে বেস্ট, তাহলে মাস্টার্স গ্র্যাজুয়েশন করার পরপরই আমি পিএইচডিতে চলে যেতে পারবো। কিন্তু মেজরিটি কেসে আমাদের ইদার আমরা ওয়ার্ক রিলেটেড স্ট্রেসে থাকি, কারণ অনেকেই মাস্টার্সের সময় কাজে ঢুকে যায় বা তারা বিভিন্ন টিউশনস বা বিভিন্ন অন্য কোনো পার্ট টাইম কাজ করে। এক্স্যাক্টলি, যেটা তোমার ক্ষেত্রে তুমি দেখো তুমি আন্ডারগ্র্যাড করছো প্লাস তুমি এখানে চাকরি করছো। সো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আরও যারা আমাদের সাথে যে বিভিন্ন কাজ করে তারাও কিন্তু বিভিন্ন পার্ট টাইম কাজ করছে এবং পড়াশোনা করছে। সো এইটা কিন্তু আমরা যেভাবে দেখে থাকি যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আন্ডারগ্র্যাড বা মাস্টার্সে যেয়ে থাকে, তারা যদি এই সময়টা বিজি থাকে তাহলে মাস্টার্স শেষ করার পরপরই জিআরই জিমেট দেওয়ার উচিত। কিন্তু এখানে আমরা বলে নিই যে ইদানিং আমরা ইউএস, কানাডাতে দেখছি যে 50-60% ইউনিভার্সিটি জিআরই ওয়েভ করে দিচ্ছে।
যদিও বিজনেসের ক্ষেত্রে আমরা দেখি যে জিআরই কিন্তু ওয়েভড না অনেক ইউনিভার্সিটিতে, তারপরে ওয়েভার পাওয়া যায় 10-20% ইউনিভার্সিটিতে। কিন্তু আপনি যদি লাইফ সায়েন্সে আসেন, মানে ডক্টর ইঞ্জিনিয়ার যারা অ্যাপ্লাই করছেন বা বায়োলজি ফিল্ডে, বা হচ্ছিল আপনি ধরেন যে সিএস ব্যাকগ্রাউন্ড যারা করছেন, তাদের জন্য কিন্তু আমরা অনেক জায়গায় জিআরই ওয়েভার নিয়ে এসে দিয়েছি এবছর, এবং অটোমেটিক্যালি অনেক জায়গায় জিআরই ওয়েভার দেওয়াও আছে। সো ওইটা কোনো আমাদের জন্য ইস্যু হয় না। সো হোপফুলি এই কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছি। অনেকে মনে করে যে উইদাউট পাবলিকেশন এইসব স্কলারশিপ পাওয়া খুবই টাফ, এটা নিয়ে যদি কিছু একটু বলতেন। হ্যাঁ, সো পিএইচডির সময় আমাদের ক্যান্ডিডেটদের মেজরিটি কোয়েশ্চেন থাকে যে ভাই আমার কয়টা পাবলিকেশন লাগবে, কারো 4টা পাবলিকেশন, কারো 5টা পাবলিকেশন, তারপর কিন্তু পাবলিকেশন তারা শেষ আমি করতে একটা পারছে না। ফাইল দেখেছিলাম যেখানে 32টি পাবলিকেশন ছিল। 32টা পাবলিকেশন, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কিন্তু এখনো ফুললি ফান্ডেড পিএইচডি হয়নি। কেন? কারণ তারা অ্যাপ্লিকেশন করছে না, তারা টিচারদের সাথে যেভাবে আমরা ইমেলগুলো দিয়ে থাকি সেভাবে ইমেল দিচ্ছে না, তাদের সেই নলেজটা নাই যে কোন ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি এই বছর ফান্ডিং হচ্ছে। যেটা আমরা যেহেতু অনেক অ্যাপ্লিকেশন দিয়ে থাকি, অনেক ইমেল দিয়ে থাকি বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমাদের সেই ফার্স্ট হ্যান্ড নলেজটা এসে থাকে। সো এই জন্য আমরা তাদেরকে বলি যে আপনার পাবলিকেশনের উপরে ফোকাস শুধু না করে আপনারা অ্যাপ্লিকেশনের উপরেও ফোকাস করেন। হ্যাঁ, পাবলিকেশন প্রয়োজন, এটা এমন না যে পাবলিকেশন আপনার অপ্রয়োজনীয় একটা জিনিস। পিএইচডির জন্য যত বেশি পাবলিকেশন থাকবে, স্পেশালি Q1-এ, বাংলাদেশে কিন্তু Q1 জার্নাল নেই বলতে গেলেই চলে, Q3 মনে হয় একটা আছে। আর আমরা যদি ইন্ডিয়া বা এই রিজনে দেখে থাকি বা চায়নার ক্ষেত্রে, তখন আমরা 2-একটা Q1 বা Q2 পেতে পারি, এবং মেজরিটি Q1 হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস, এই টাইপের রিজনে আমরা Q1 জার্নালগুলো পেয়ে থাকি। সো এই Q1 জার্নালগুলোর জন্য আমাদের প্রিপারেশন নেওয়াটা ভালো, সাবমিশন করাটা ভালো। কিন্তু Q1 জার্নাল ছাড়াও তুমি দেখো আমাদের সোশ্যালজির যিনি 6টা ইন্টারভিউ পেয়েছে, ওনার কিন্তু কোনো পাবলিকেশন নেই। উনি জাস্ট একটা মানে নর্মাল হলো থিসিস লিখেছেন, ওটার থেকে তার ইয়ে ছিল, কিন্তু তার রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, তার ভালো জায়গা থেকে গ্র্যাজুয়েশন ছিল, সেটা দিয়ে তিনি কিন্তু বেশ কয়েকটা ইউনিভার্সিটি থেকে, এবং আমরা নিজেরাই ফাইল রিভিউ করেছি, এবং আমরা ডেমো বিভিন্ন জায়গায় যখন আমরা বিভিন্নভাবে ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করি, তখন তাদেরকে আমরা সবসময় বলি যে দেখেন আপনার হলো ওভারঅলটা টিচাররা দেখবে, শুধু একটা সাইডকেই তারা কিন্তু হাইলাইট করবেন। সো হোপফুলি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা হয়ে গেছে। অনেকের এই কোয়েশ্চেনটা থাকে আমাদের কাছে মেজরিটি ক্লায়েন্টদের। ভাইয়া, সাপোজ আমি কোনো একটি ইউনিভার্সিটিতে গিয়ে চান্স পেলাম, সেক্ষেত্রে আমার ব্যাংক স্টেটমেন্ট কতটুকু দেখাতে হবে? সো ব্যাংক স্টেটমেন্টের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আমরা নর্মালি রেকমেন্ড করে থাকি ফার্স্ট ইয়ারের টিউশন ফি। হ্যাঁ, টিউশনের সাথে আপনার লিভিং কস্টও দেখাতে হবে, যতটুকু আপনার স্কলারশিপ অ্যামাউন্ট মানে বাদ হয়ে আসলো, সেটার পরে যে অ্যামাউন্টটা থাকতে হবে। যদি আপনি ধরেন যে ইউএসের ক্ষেত্রে I-20 কথা বলেন, সে I-20-তে বলাই থাকে যে আপনার কত টাকা দেখাতে হবে, ঠিক আছে, বা কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে, এটা I-20 সময়ই অ্যাকচুয়ালি এগুলো জমা দিতে হয়। এবং আপনি যদি কানাডা বা অস্ট্রেলিয়া এগুলোর ক্ষেত্রেও করেন, তাহলে আমরা নর্মালি 1 থেকে 2 বছরের টিউশন ফি দেখাতে বলি, প্লাস লিভিং কস্ট। এখন কারেন্টলি যেই সার্কামস্ট্যান্স, সেটা হলো যে এই 1 থেকে 2 বছরের টিউশন ফি দেখানো কিন্তু অনেকের জন্যই খুবই ডিফিকাল্ট। সো আমরা তখন রেকমেন্ড করব যে আপনি এমন ইউনিভার্সিটিতে যাবেন যেখানে অ্যাকচুয়ালি আপনার অ্যাডমিশন হলেও আপনার হলো টিউশন ফি বা এই লিভিং কস্ট আপনি দেখিয়ে আপনি অ্যাকচুয়ালি ভিসা পেয়ে যেতে পারেন। সো আমরা ওইসব ইউনিভার্সিটি তাদেরকে রেকমেন্ড করি বেসড অন দেয়ার বাজেট। সো হোপফুলি এই কোয়েশ্চেনটার অ্যান্সার ইজিলি পাওয়া যাচ্ছে এখানে। জি ভাইয়া, খুব ক্লিয়ারলি অনেক কিছু বোঝা যাচ্ছে, আপনি এত সুন্দর মতো বোঝাচ্ছেন যে আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টই গিয়ে বুঝে যাবে যে তারা আসলে কিভাবে আগাবে বা তাদের কোন জায়গায় কি জিনিস প্রয়োজন হবে। ভাইয়া, ভিসা অ্যাপ্লিকেশনের আগে কি আমরা মেডিকেল টেস্ট বা ছবি এগুলো করব, নাকি অফার পাওয়ার পর গিয়ে আমরা এগুলো করব? সো ভিসা প্রিপারেশনের আগেই এগুলার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। আপনি আগের থেকে ছবি করা, তারপরে অনেক এজেন্সি আপনি যাবেন, যাওয়ার সাথে সাথে আপনাকে জোর করে মেডিকেল দেওয়াবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি তো জানেনই আপনার কোথায় কোন দেশে আপনি যেতে চাচ্ছেন। ফার্স্ট অফ অল গেলে আপনি কত টাকা আপনার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট কি সেভাবে দেখাতে পারবেন কিনা। আমরা বলবো যে আগে এই ফুল প্রসেসটা ঠিক করে অ্যাপ্লিকেশন ফর্মের ফিল আপ করে সেটা যে আমাদের হেল্প নেন বা আপনি নিজে করেন, ইটস ইয়োর পার্সোনাল প্রেফারেন্স। কিন্তু আমাদের ফুল প্রসেসটা আমরা বলবো যে আপনি স্টার্ট করবেন যখন যেটা রিকোয়ারমেন্ট আসবে।
এর আগ পর্যন্ত আপনারা যদি একটাই জিনিস করতে চান আগের থেকে, তাহলে সেটা হলো আপনার ফাইন্যান্সেসগুলোকে ঠিক করা। কিন্তু তাছাড়া আমরা আর অন্য কিছু রেকমেন্ড করবো না, যেগুলো অন্য এজেন্সিরা পুশ করে। আপনি দেখবেন যে অনেক এজেন্সিরা আপনাকে জোর করে মেডিকেল দেওয়া হবে, ছবি তোলায় নিয়ে আসাবে, বিভিন্ন কাগজের এফিডেভিট করাবে, এগুলোর জন্য আপনার 20,000, 50,000, 1 লাখ পর্যন্ত টাকা নেবে। এগুলোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনার যখন যেটা টাইম আসবে তখন সেটা করবেন, এবং আমরা আপনাকে চিপেস্ট ওয়েতে, বেস্ট পসিবল ওয়েতে আমরা আপনাকে ওই সব সলিউশনগুলো দিব, ইনক্লুডিং আমরা ভিসা প্রিপারেশন করে দিব। এবং ভিসা প্রিপারেশনের আমাদের আলাদা ফি আছে, যদি আপনি নিজে করেন অফকোর্স এই ফিটা ওয়েভড। আমরা আপনাকে একটা স্যাম্পল ডকুমেন্ট দিয়ে দিব, যেটা দিয়ে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি আমাদের থ্রুতে করান, তাহলে আমাদের যে কনসালটেশন চার্জ সেটি আপনি দিয়ে থাকবেন। হোপফুলি এই কোয়েশ্চেনটার অ্যান্সার পাওয়া গেল ইজিলি। অনেক ধন্যবাদ নাজমুল সাকিব ভাইয়া, আজকের এই পডকাস্টের মাধ্যমে অনেক ইনফরমেশন পেলাম। হোপফুলি আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা এই পডকাস্ট থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবে। আজকে এতটুকুই থাক ভাইয়া, হোপফুলি খুব সুন আপনার সাথে আবার কোনো একটি পডকাস্টে দেখা হবে এবং মোর কোয়েশ্চেন আর ইনফরমেশন নিয়ে কথাবার্তা হবে। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।